5 তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি, বিএনপির কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে, এরকম মনে হয়। আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে। ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে, কারা নাকি রাজাকার, চিহ্নিত যুদ্ধাপরাধী, ওই যে পোস্টার সরানো নিয়ে হয়েছে না, চিহ্নিত যুদ্ধাপরাধী। শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয়, তাহলে এতিমের টাকা আত্মসাতেরটা তো মেনে নিতে হবে। খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে, তাই না? মানবেন নাকি? সাকা চৌধুরী তো জামাত করতো না, তারটা মানবেন? মানে একটু মানবেন একটু মানবেন না, এটা তো হইতে পারে না। আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না। দেখেন না, এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন? এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য। আপনি 1 বছর হয়ে গিয়েছে, এখনো অনেক মানুষ জেলখানায় আছে, তাদের কথা মনেও করেন নাই। কেউ কোথাও বলেনও নাই, বলেনও না, বলবেনও না। কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে, সেটা খেয়ে নেই শেষ। এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেনে। এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায়। কোনো বড় রাজনৈতিক দল, না বিএনপি না জামায়াত, কেউ যায় নাই। এনসিপির কিছুটা, ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন ভাই, কিছুটা দিত, সময় দিয়েছে, সময় দেয়, এখনো সময় দেয়। এর বাইরে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই। আপনাদের সমস্যা মনে হয় না ওইটা? 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা, এটা মনে করেন না? যদি মনে না করেন, এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে, চড়া মূল্য দিতে হবে। এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয়, সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না। চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি বলেছেন? মতিউর রহমান নিজামী একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন। কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন, আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই। আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কা একটা কথা বলে, কারণ আমি নিজেকে, আমার বাপ জীবনে কোনোদিন, মানে আমি 71-এ জন্ম হইলে আমি 100% পাকিস্তানের পক্ষে থাকতাম, একদম 100%। এটা আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না, এখন বলছি সারা জীবন বলবো এটা। অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো। আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল, এই লোকের পক্ষে সম্ভব হয় নাই। তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি, এগুলি বলি। কেন বলি জানেন? চালাক, তাই বুদ্ধিমান, এই শুনে বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, আমার বাপ তো সেফ থাকতো, কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে, পাকিস্তানি লোকজনের ই করে। তাহলে কি হইলো? যারা তুলা দিয়ে আসলো, আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না। যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে, মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে। আর বাকিগুলি ওই যে ক্যাম্প, ওই সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে। জয় বাংলা আমার দেশের স্লোগান না, এটা ইন্ডিয়ার শিখাই দেওয়া স্লোগান। ভাই, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান, বহুত সমস্যায় পড়বেন। আমি ভাই, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, এটা মানি না। কারণ আপনি আমার যা মনে চায় তাই বলতে পারেন, কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল, সেটা ভারত এখনো বলে, এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি। এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে, ওইটা আমি এনাফ মনে করি না। আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ, ওই ব্যাপারে আপনি প্রকট, আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন, তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে, সব ধরনের থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। আসেন নাই, তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন। তাহলে ওইটা যুদ্ধ না, ভারত আর পাকিস্তানের যুদ্ধ, ভারত এখনো সেলিব্রেট করে। এখন আপনি যদি মনে করেন, আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ, এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমার এই ভিডিও এই মুহূর্তে যে মানুষগুলো দেখছেন, আমার ভিডিও পজ দিয়ে একটু 2 মিনিট চিন্তা করেন যে আমি আমার আশপাশে, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের আশপাশের যত গ্রাম আছে, কতজন মুক্তিযুদ্ধ ছিল। মুক্তিযোদ্ধা যে কটা আছে তার 80% ভুয়া। খোঁজ নেন, আপনার এলাকায় যে কটা মুক্তিযোদ্ধা আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন, আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া। আপনার বাপ গিয়েছিল? চাই নাই। তো মুক্তিযুদ্ধ আপনি করলেন না। আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা, এই সরকার এসে 1 বছর হলো, আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন? কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন? 30 লাখ, 3 লাখ, 3,000, এটা কি কেন করেন না? ওইখানে ইস্যু একটা আছে যেটা করতে, মানে বের করতে চায় না। ভাই, আমরা তো চাই
সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই। বার করেন, আপনি ভিডিও দেখছেন না, বার যেহেতু করেন, আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য। আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার 14 গোষ্ঠীর মধ্যে 71-এ মারা গিয়েছে কেউ আছে কিনা। পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে, যদি একটা খুঁজে পান কান কেটে শুনেছি, উনি বলেছেন, তিনি বলেছেন, এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না। আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা। আমার কথা শুনলে আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের, ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই হয় নাই। 3 তারিখ ডিসেম্বরের 3 তারিখ থেকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে। পাকিস্তানের অস্ত্র ছিল না, ওই দিক থেকে সৈন্য আসছিল, সেটা আসতে পারে নাই। 7ম নৌবহর পাঠাবে, সেটা নিয়ে সমস্যা। ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে চায়, দেরি হয়েছে। পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে, ভারত করেছে। আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন? 16ই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল, কেন ছিল না? এগুলি নিজের কোশ্চেন করেন। আমি আমার নিজের কথা বলি, আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে ওরে কইছি যে সিনেমা টিনেমা দেখতাম, বাংলা সিনেমা দেখতাম না, বাংলা সিনেমায় দেখা বাবারে নিজের সন্তানকে কাঁথার ভেতর থেকে বের করে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইলো, বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো, করে মুভি একটা বানায় ফেলে। ওইটা দেখে দেখে বড় হয়েছে না, মানে কিছু না হইলেও কিছুটা তো আছে। শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল, আমি স্বীকার করছি, বিশ্বাস করেন, জানতাম না তাই। আরে শালায় তো একটা বদমাস, এমন কোন চাউর আমি নাই যে এই শালা করে নাই। এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ্যাখানায়, মিথ্যা কথা না। ওর দলের এই যে শামসুল হক, ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বউরে সারা জীবন আকাম কুকাম করেছে। ওর বউ এই যে নিউ ইয়র্কে, এই যে আমেরিকা, এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন। এই শালা, এই যে পাপনের মা, এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান, এই শালায় তো ওরে কিছু করতে পারতো না। এই শালা শেখ মুজিব ওর এই আইবি রহমানরে আকাম কুকাম করতো। এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো। সুন্দরী ছিল তো, শেখ মুজিব এটারে করতো। পাকশাল ভাই, একটা মানুষের কোনো দল হবে না, খালি আমার দল একা। 30,000 মানুষকে আপনি জাসদের মারলেন, আপনি দুর্ভিক্ষ করলেন, এত মানুষ মারা গেল, আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন? তারপর ওই যে 7ই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়ায় যেত ভাই ছোটবেলায়। আস্তে আস্তে, বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু। আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই, জিয়াউর রহমানের লেখা বই, তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নেই। আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন, ছোট ছোট চটি বই, অরক্ষিত স্বাধীনতার পরাধীনতা সহ 3-4টা বই আপনারা পড়বেন, পিডিএফ আছে। মেজর জলিলের খুব ছোট ছোট বই পড়লে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল, কেন 15ই এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে, কেন 16ই ডিসেম্বর এটা হইতে পারবে না। সো এগুলো হচ্ছে আমাদেরকে গেলানো হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য। আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান, আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম, আপনি খোঁজ নেন। আপনার গ্রামে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে, খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়েছেন, আমার একটু জানাবেন প্লিজ। কারোর বাড়িতে এসে পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে? হ্যাঁ, অনেক হিন্দু মেরেছে, এটা সত্যি কথা। কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান, পাকিস্তানি বাহিনী জানতো, পাকিস্তানি সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসছে, কি ষড়যন্ত্র করে এসছে। সেই কারণে তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই, যে এর দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে দেশ, জন্য করা হয়নি। কিন্তু আমরা যদি স্বাধীনতার কথা বলেন, আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড, আমাদের মতোই, এই দেশ এমনি টিকতো না। পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে, এই দেশ টিকতো না, ইন্ডিয়াও টিকবে না, টুডে টুমোরো এটা টিকবে না, আপনারা বলে রাখলাম। আমরা স্বাধীন হইতেই হতো, বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই ন্যারেটিভটা আওয়ামী লীগের ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ। আপনি এখন এটারে করছেন স্বাধীনতার চেতনা, জাতিসঙ্গীত, জাতীয় সঙ্গীত। ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক, ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা, ওর আওয়ামী লীগের নেতার ওই বাপের আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা। এই কালকে যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে, এ করেছে, এই নাসিরের কারণে হয়েছে এটা, কারণ নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা, ও করবে না এটা। ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে। আপনার জাতীয় সঙ্গীতের কোন পয়েন্টে আমার সাথে আসবে? জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোন নাগরিকের না। এক, জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল 1905 সালে বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল। জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করা সুর, কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে? আমার বল। এত আবেগ হয়ে তো লাভ নেই, এটা আবেগীয় না। ওর বাপ আওয়ামী লীগ করে, এই নাসিরের বাপ আওয়ামী লীগ, খোঁজ নেন ইয়েতে যায়, এই নোয়াখালীতে যায়, ওর বাপ আওয়ামী লীগ করতো, যে কারণে ও আজকে এটা করে, এই পক্ষে কথা বলে। তো এখন এগুলি যদি করতে আসেন ভাই, আমি আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই, এটা করবেনি। অনেক মানুষ এসে বলতে পারে, ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলছেন, চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না। ভাই
যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না, যার সুযোগ আছে, আমি তো দেখছি তো একজন ম্যাডাম